হ্যালো এভরিবডি, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এবিটিএ টেস্ট পেপার সমাধান নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শন বা ফিলোসফি এর এবিটিএ টেস্ট পেপার সমাধান সেট 3 অর্থাৎ পেজ এসি 125-এর সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের একেবারে নির্ভুল উত্তরের সমাধান নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, সামান্য ও বিশেষের সংযোগে যে গুণ সমন্বিত বিশিষ্ট সত্তা গঠিত হয় তাই প্রকৃত দ্রব্য। এ কথা কে বলেছেন? অর্থাৎ দ্রব্য বলতে সামান্য ও বিশেষের সংযোগকে বুঝিয়েছেন। এর সঠিক উত্তর অপশন সি, অ্যারিস্টটল। যদি শুধু সামান্য এর কথা বলে তাহলে প্লেটো হবে, আর এখানে সামান্য ও বিশেষের সংযোগ রয়েছে, তাই এর সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল মনে করেন শুধু সামান্য বা শুধু বিশেষের ফলে দ্রব্য গঠিত হয় না, দ্রব্য গঠন করতে গেলে সামান্য ও বিশেষ দুইয়েরই প্রয়োজন। এরপর 2, স্বাধীন আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ। এ কথা বলেছেন। অর্থাৎ বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের মতে দ্রব্য হলো এক প্রকার অবিভাজ্য ও চেতন শক্তির কেন্দ্র, যাকে তিনি মনাড বা চিৎ পরমাণু বলেছেন। এই মনাড বা পরমাণুগুলো সম্পূর্ণ স্বাধীন এবং আত্মসক্রিয়, তাই এর সঠিক উত্তর হবে অপশান বি, লাইবনিজ। এরপর 3, জড়দ্রব্য নেই কিন্তু চেতন দ্রব্য আছে, এ কথা বলেছেন। এর সঠিক উত্তর অপশান এ, বার্কলে। বার্কলে জড়দ্রব্যকে স্বীকার করেননি কিন্তু চেতন দ্রব্যকে স্বীকার করেছেন, যার জন্য তিনি ইসে ইস্ট পারসিপি বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কথাটি বলেছেন। এরপর 4, বার্কলের মতে বিস্তৃতি দ্রব্যের কোন প্রকার গুণ? অর্থাৎ বার্কলে দ্রব্যের সমস্ত গুণকেই গৌণ গুণ বলেছেন। বার্কলের মতে মুখ্য গুণ বলে কিছু নেই, তাহলে এর সঠিক উত্তর হবে অপশান বি, গৌণ গুণ। এখানে তোমরা মনে রাখবে মুখ্য গুণ ও গৌণ গুণ স্বীকার কে করেছেন? লক। আর মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার কে করেছেন? এর উত্তর হবে বার্কলে। অর্থাৎ বার্কলে সমস্ত গুণকেই গৌণ গুণ বলেছেন। এরপর 5, দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই, অর্থাৎ দ্রব্য হলো কাল্পনিক বা অলৌকিক, কে বলেছেন? এর সঠিক উত্তর অপশান বি, হিউম। হিউম মনে করেন দ্রব্য হলো কতগুলি সংবেদনের সমষ্টি। অর্থাৎ হিউমের মতে জড় ও চেতন কোনো দ্রব্যই নেই, দ্রব্য হলো গুণ সমষ্টি বা সংবেদন সমষ্টি। এরপর 6, পাশ্চাত্য দর্শনে দ্বৈতবাদী হলেন। এর সঠিক উত্তর অপশান এ, দেকার্ত। অর্থাৎ আধুনিক দর্শনের জনক দেকার্ত দ্রব্যকে দুভাগে ভাগ করেছেন, সাপেক্ষ এবং নিরপেক্ষ, যার মধ্যে তিনি সাপেক্ষ দ্রব্যকে আবার দুভাগে ভাগ করেছেন, মন এবং জড়। মন চেতন দ্রব্য, জড় অচেতন অর্থাৎ বিস্তৃতি দ্রব্য, তাই তাকে দ্বৈতবাদী বলা হয়। এরপর 7, দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদকে বলা হয় ড্যাশ। এর সঠিক উত্তর অপশান বি, অদ্বৈতবাদ। অর্থাৎ দার্শনিক স্পিনোজা একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন এবং সেটি হলো ঈশ্বর বা প্রকৃতি, তাই তার মতবাদকে অদ্বৈতবাদ বলা হয় বা সর্বেশ্বরবাদও বলা হয়, অর্থাৎ সব কিছুর মধ্যেই ঈশ্বর। এরপর 8, এখানে স্তম্ভ রয়েছে। 1, দেকার্ত। বি, দ্রব্যের সংখ্যা 3টি, ঈশ্বর, মন, জড়। 2, লাইবনিজ। ডি, দ্রব্যের সংখ্যা বহু, যেটিকে তিনি মনাড বলেছেন। 3, বার্কলে। এ, দ্রব্যের সংখ্যা 2টি, ঈশ্বর এবং সসীম আত্মা। এরপর 4, স্পিনোজা। সি, দ্রব্যের সংখ্যা 1টি এবং সেটি হলো ঈশ্বর। এই স্তম্ভের সঠিক বিকল্প অপশান এ। এরপর 9, বিবৃতি এ, বার্কলে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন, কথাটি সত্য। মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য স্বীকার করেছেন লক এবং অস্বীকার করেছেন বার্কলে। কারণ আর তার মতে জড়দ্রব্য হলো কতগুলি ধারণার সমষ্টি, এই কথাটিও সত্য। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। এ এবং আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এরপর 10, আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশা থেকেই কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধে ধারণা সৃষ্টি হয়, এ কথা কে বলেছেন? অভ্যাসজাত মানসিক প্রত্যাশা, এই সমস্ত শব্দগুলি পেলে তোমরা অবশ্যই অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম এর কথা মনে রাখবে। অর্থাৎ দার্শনিক হিউম মনে করেন আমরা বারবার একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে দেখে অভ্যাসের বশে ধরে নিই যে এদের মধ্যে গভীর সম্পর্ক আছে। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, হিউম। অর্থাৎ হিউম কার্য ও কারণের মধ্যে সরাসরি অনিবার্য সম্পর্ক স্বীকার করেননি, তিনি বলেছেন কার্য ও কারণের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমাদের অভ্যাসজাত মানসিক প্রত্যাশার ফলেই ঘটে। এরপর 11, বিবৃতি এ, কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, একদম সত্য। কারণ সবসময় আগে ঘটে
এবং কার্য সবসময় পরে ঘটে। কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে, এটিও সত্য। এই প্রশ্নের সঠিক বিকল্প অপশন এ ও আর উভয়ই সত্য। এরপর 12, দেহ ও মন বিষয়ক কোন মতবাদ অনুসারে দৈহিক ও মানসিক ক্রিয়া পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে সমানতালে পরিবর্তিত হয়? এর সঠিক উত্তর অপশন সি, সমান্তরালবাদ। দার্শনিক স্পিনোজার দেহ ও মন সম্পর্কিত মতবাদকে সমান্তরালবাদ বলা হয়। এই মতবাদ অনুযায়ী ঈশ্বর একটি সত্তা এবং ঈশ্বরের দুটি গুণ, একটি দেহ, একটি মন। কিন্তু দেহ ও মন কখনোই পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে না, এরা স্বাধীনভাবে সমানতালে এবং সমানভাবে চলে, তাই তার মতবাদকে সমান্তরালবাদ বলা হয়। এরপর 13, বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল। আমরা জানি বেদান্ত শব্দের অর্থ হলো বেদের শেষ অংশ। আর এখানে যে 4টি অপশান রয়েছে, গীতা, চণ্ডী, মহাভারত, উপনিষদ, তার মধ্যে উপনিষদ হলো বেদান্তের শেষ অংশ, তাই এর সঠিক উত্তর হবে উপনিষদ। অর্থাৎ বেদান্ত দর্শন উপনিষদের উপর দাঁড়িয়ে রয়েছে, অপশান ডি সঠিক। এরপর 14, বেদান্ত পরিভাষা গ্রন্থটির রচয়িতা হলেন। এর সঠিক উত্তর অপশান ডি, ধর্মরাজা ধীরেন্দ্র। এরপর 15, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কী? অপশান বি, সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ বা সচ্চিদানন্দ। এরপর 16, অদ্বৈত মতে জগতের স্বরূপ হল। অপশান এ, জগৎ ব্রহ্মের বিবর্ত। 17, অদ্বৈত বেদান্ত মতে মায়া। এর সঠিক উত্তর অপশান ডি, অনির্বচনীয়। অদ্বৈত বেদান্ত বলতে শঙ্করাচার্যের মতবাদকে বোঝানো হয়েছে, যেখানে তিনি মায়া সম্পর্কে বলেছেন, মায়াকে সৎ বলা যায় না, আবার মায়াকে সম্পূর্ণ অসৎ বলা যায় না। সৎ ও অসৎ এর বিরোধের জন্য মায়াকে তিনি অনির্বচনীয় বলেছেন। এরপর 18, শঙ্করের মতে, এখানে বানান ভুল রয়েছে, ব্রহ্মে জগৎ প্রপঞ্চ আরোপ করে। এর সঠিক উত্তর অপশান এ, জীব। এরপর 19, এখানে স্তম্ভ রয়েছে, 1 মাধবাচার্য, সি জীব ও ব্রহ্ম সম্পূর্ণ ভিন্ন, এজন্য মাধবাচার্যকে দ্বৈতবাদ বলা হয়। 2 বল্লভাচার্য, ডি ব্রহ্মের সঙ্গে জীবের সম্বন্ধ অংশের সঙ্গে অংশের সম্বন্ধ। এখানে তোমরা অংশের সঙ্গে অংশের সম্বন্ধ কথাটি মনে রাখবে, বল্লভাচার্য, এবং বল্লভাচার্যকে শুদ্ধ দ্বৈতবাদ বলা হয়। এরপর 3 শঙ্করাচার্য, এ ব্রহ্মই একমাত্র সত্য, এবং শঙ্করাচার্যের মতবাদকে অদ্বৈতবাদ বলা হয়। এরপর 4 রামানুজ, বি জীবের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ হলো গুণের সঙ্গে গুণের সম্বন্ধ, এবং রামানুজকে বিশিষ্ট দ্বৈতবাদ বলা হয়। এই স্তম্ভের সঠিক বিকল্প অপশান এ। এরপর 20, বিবৃতি এ ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্ম না পর। কথাটি সত্য, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এরপর কারণ আর, শঙ্করাচার্যের মধ্যে ব্রহ্মই একমাত্র পরম সত্তা, এই কথাটিও সত্য। এর সঠিক উত্তর অপশান এ ও আর উভয়ই সত্য, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর 21, নির্জ্ঞান মন হলো আত্মহনন ক্রিয়ার আধার। এখানে নির্জ্ঞান মন বলতে অবচেতন মন, যেটিকে তিনি প্রবৃত্তি বা থ্যানাটস বলেছেন। এই কথাটি কে বলেছেন? এর সঠিক উত্তর অপশান এ, সিগমুন্ড ফ্রয়েড। এরপর 22, বিশ্বের মধ্যে সর্বপ্রথম কোন দেশে কৃপাহত্যা বা ইউথানেসিয়াকে বৈধ বলে স্বীকার করা হয়? অপশান ডি, নেদারল্যান্ডস। 23, রোগীর নিজের সম্মতিতে তার মৃত্যু ঘটানো হয়, তখন তাকে কি বলা হয়? অপশান এ, ঐচ্ছিক কৃপাহত্যা। অর্থাৎ এখানে রোগীর নিজের সম্মতিতে রোগীর মৃত্যু ঘটানো হচ্ছে, এটি ঐচ্ছিক কৃপাহত্যা। এরপর 24, যেখানে তোমাদের স্তম্ভ রয়েছে, নীতিবিদ পিটার সিঙ্গার, সমাজবিদ এমিল দুর্খেম, অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক আলবেয়র কামু, মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড। এর সঠিক বিকল্প অপশান এ। এরপর 25, নিম্নলিখিত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা যাচাই করো। 1 যুদ্ধক্ষেত্রে সৈনিকের আত্মত্যাগ আত্মকেন্দ্রিক আত্মহত্যা বলে বিবেচিত, এটি মিথ্যা, কারণ যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক যদি আত্মত্যাগ করে সেটিকে আত্মকেন্দ্রিক নয় পরার্থকেন্দ্রিক বলা হয়, তাই এই বাক্যটি মিথ্যা। 2 সহমরণ প্রথা হলো পরার্থকেন্দ্রিক আত্মহত্যা, এটি সত্য। একসময় প্রাচীন ভারতে হিন্দু সমাজে সতীদাহ প্রথা ছিল, যেটি পরার্থকেন্দ্রিক আত্মহত্যার উদাহরণ। 3 অ্যারিস্টটল আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে মনে করেছেন, সত্য। 4 প্লেটোর মতে আত্মহনন করার অর্থ হলো ঈশ্বরের সার্বভৌমত্বের বিরোধিতা করা, এই কথাটিও সত্য। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য এবং 4 সত্য। এরপর 26, বিবৃতি এ আত্মহত্যার অন্যতম কারণ হলো মানসিক বৈকল্য বা মানসিক অবসাদ, কথাটি সত্য। কারণ আর জঙ্গি সংগঠনের আত্মঘাতী বোমা বিস্ফোরণ আত্মহত্যা হলো অহংবাদী আত্মহত্যা, মিথ্যা, এটি পরার্থকেন্দ্রিক।
এর সঠিক উত্তর অপশান সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। এরপর 27, মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে। এর সঠিক উত্তর অপশান ডি, পরিবেশ নীতিবিদ্যা। এরপর 28, পরিবেশ নীতিবিদ্যার প্রধান কাজ হল অপশান এ, প্রকৃতির প্রতি কর্তব্যবোধের উন্মেষ ঘটানো। এরপর 29, পরিবেশ নীতিবিদ্যার প্রকার নয় কোনটি? এর সঠিক উত্তর অপশান সি, উদারনৈতিক সম্প্রসারণ। এরপর 30, পরিবেশগত আন্দোলনের জননী বলা হয় কাকে? অপশান এ, রেচেল কারসন। এবং রেচেল কারসনের বিখ্যাত একটি বই রয়েছে সাইলেন্ট স্প্রিং, যেটি 1962 সালে প্রকাশিত হয়। এবং রেচেল কারসনকে পরিবেশগত আন্দোলনের জননী বলা হয়। এরপর 31, কোন দার্শনিক বলেন মানুষ হলো সামাজিক জীব, যে মানুষ সমাজে থাকে না সে হয় পশু না হয় দেবতা? এই উক্তিটি দিয়েছেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। অপশান বি সঠিক, এবং তার একটি বিখ্যাত বই রয়েছে পলিটিক্স। এরপর 32, সমাজের মানদণ্ড হল অপশান বি, সামাজিক সম্পর্ক সম্বন্ধে সচেতনতা বোধ। এরপর 33, হাসপাতাল কিসের অন্তর্ভুক্ত? এর সঠিক উত্তর অপশান এ, সংঘ। অর্থাৎ হাসপাতালের উদ্দেশ্য হলো চিকিৎসা করা, আর আমরা জানি সংঘ গড়ে ওঠে কোনো একটি উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, তাই সঠিক উত্তর অপশান এ, সংঘ। এরপর 34, রাষ্ট্র হলো শ্রেণী স্বার্থ সংরক্ষণের এক অন্যতম রাজনৈতিক হাতিয়ার, এটি কে বলেছেন? অপশান ডি, কার্ল মার্কস বা মার্কস। 35, কাকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? অর্থাৎ রাষ্ট্রের কোন উপাদানকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়? অপশান এ, সরকার। এরপর 36, গণতন্ত্র বলতে বোঝায় অপশান এ, জনগণের শাসন বা কর্তৃক। এরপর 37, এদের মধ্যে কে কাল্পনিক সমাজতন্ত্রবাদের সমর্থক নয়? এর সঠিক উত্তর অপশান ডি, ক্রোফটকিন, সা সিমো, চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন। এই তিনজন কাল্পনিক সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা। এরপর 38, আইনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হল? এর সঠিক উত্তর অপশান এ, আইনসভা। যদি প্রশ্নে বলা থাকে আইনের প্রাচীনতম উৎস কোনটি, তার উত্তর করবে প্রথা। যেহেতু এখানে প্রাচীনতম উৎসের কথা বলা নেই, তাই তোমরা এখানে সঠিক উত্তর করবে আইনসভা। এরপর 39, বিবৃতি এ, বিদ্যালয় হলো একটি সংঘ বা সমিতি। সত্য, কারণ বি, বিদ্যালয় গড়ে ওঠে কিছু বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। অর্থাৎ বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়তে যায়, তারা সেখান থেকে কিছু শেখে, বিদ্যালয়ে জ্ঞানদান করা হয়, অর্থাৎ বিদ্যালয় কোনো না কোনো উদ্দেশ্যের জন্যই গড়ে ওঠে। এই কথাটিও সত্য। অপশান বি, বি হলো এ এর কারণ। এরপর 40, আইন হলো সার্বভৌমের নির্দেশ, এ কথা কে বলেছেন? এর সঠিক উত্তর অপশান বি, জন অস্টিন। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভারিয়ান।